কি রে রিমি, এমন আস্তে আস্তে কাজ করছিস কেন? একটু দ্রুত হাত চালা। আমার হাত দুটো তো এখনো অনেক ছোট মা। এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করব বলো তো? সে না হয় বুঝলাম, কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট। তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কি করে শুনি? তুমি যে কি বলো না মা, কথা তো মুখ দিয়েই বলতে হয়। কথা বলতে তো আর কষ্ট হয় না, আর গায়ে বলও লাগে না। পাকা মেয়ে একটা, মুখ না চালিয়ে হাত চালা, কাজে দেবে। রিমি, তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে। শুনেছিস মেঘ কেমন গর্জন করছে? হ্যাঁ মা, আর গল্প করলে হবে না, জলদি জলদি হাত চালাতে হবে, না হলে এগুলো ঘরে তুলতে পারবো না, সব পানিতে ভিজে যাবে। হ্যাঁ রে মা, জলদি হাত চালা, কে জানি তোর বাবা কোথায় বসে আছে। মা, বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে। তুমি নাও মা, গমের বস্তাগুলো ঘরে রেখে আসো। আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না। তোকে তুলতে হবে না রে মা, তুই গমগুলো বস্তায় ভরে দে, আমি ঘরে রেখে আসছি। রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলতো। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল। ওইদিকে রিমির বাবা মাঠে ধান খেতে কাজ করছিলেন। বাতাসের ঝাপটায় ধানের কাণ্ডগুলো দুলছিল। চলো রামুদা, দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো। হ্যাঁ রে দিনু, ধানগুলো মাত্রই এই ফুল দিতে শুরু করেছে। এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে, আর ধান সব চিটে হয়ে যাবে। হ্যাঁ গো রামুদা, এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে দিনু, কি আর করার, বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে। চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে। চলো রামুদা, বাতাস বেড়ে যাচ্ছে, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। ওই যে দেখো, বিদ্যুৎও চমকাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরি, যা হবার পরে দেখা যাবে। হ্যাঁ গো দিনু, চলো চলো, এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না, চলো চলো। এরপর ধান ক্ষেতের পাশ থেকে দ্রুত রামু আর দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল। আয়েশা, ও আয়েশা। ওগো, তুমি এসেছো? আমি কত চিন্তায় ছিলাম জানো, চিন্তা একেবারে কাঠ হয়ে গেছি। এতে এত ভয় পাওয়ার কি আছে, আমি তো আর ছোট মানুষ নই। ও মা, ভয় পাবো না? আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় তুমি বাইরে, তাই ভয় করবো না? হ্যাঁ গো, বুঝেছি বুঝেছি। তা গমগুলো কি সব ঘরের মধ্যে এনেছো? গমের গায়ে আবার কোনো বৃষ্টির পানি লাগেনি তো? হ্যাঁ, আমি আজই সব পরিষ্কার করে ঘরে তুলেছি, কিন্তু ঘরে তুললে কি হবে বলো? ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ফুটো, বিভিন্ন জায়গা থেকেই পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ গো আয়েশা, তুমি ঠিকই বলেছ। কি করব বলো, এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না, সেখানে আর চাল সরাই করব কিভাবে? বাবা, তুমি এসেছো? জানো বাবা, আমার না খুব ভয় করছে। কেন রে মা, তোর ভয় করছে কেন? দেখো না বাবা, বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে। যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। ঘরটার যে অবস্থা, ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব, কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে। রিনি মা, মা আমার, তুই আমার কাছে এসে বস, অত ভয় পেতে হবে না, আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি। দেখো না মা, বাইরে কি জোরে ঝড় করছে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায়, তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না। আরে ঠিকই বলেছিস,
ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে। থাক, অত মন খারাপ করো না তুমি। তুমি কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখোনি। টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না। থাক বাবা, অত চিন্তা করো না। আমি আর ভয় পাবো না বাবা। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরে বাবা রে বাবা, পাকা বুড়িটার কথা শোনো। মেয়েটা আমার সান্ত্বনা দেওয়া শিখে গেছে। তুমুল বেগের ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করল। এরপর ঝড় ততক্ষণেই তীব্র হয়ে উঠেছে। গাছের ডালপালা ভেঙে পড়েছে, ধানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে, উঠানে বৃষ্টির পানি ঢুকেছে। বাবা দেখো, বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে। গাছের আমগুলো সব আছর খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা। ধানগুলো তো মনে হচ্ছে সব মাটিতে নুয়ে পড়েছে। বাবা, এত জোরে কিসের শব্দ হলো? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এ কি সর্বনাশ হলো আমাদের! এ কি সর্বনাশ হলো আমার! ও বাবা, অমন করে কাঁদছো কেন? কি হলো বাবা? ওগো, আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে। হায় হায় হায়, একটা মাত্র আম গাছ ছিল, সেটাও গেল, রান্নাঘরটাও গেল। বাবা, ও বাবা, মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল। এবার এবার আমি পাকা আম কোথায় থেকে খাবো বাবা? হ্যাঁ রে, আমাদের কপাল থেকে সবকিছুই চলে গেল রে মা। ধান নষ্ট হয়ে গেল, দুবেলা দুমুঠো ভাতও যে কপালে জুটবে না রে। এই কালবৈশাখীর ঝড় তো আমাদের সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? কি করে সব কিছু ঠিক করব? কেঁদো না গো, কেঁদো না। কেঁদে আর কি হবে বলো? যা হবার তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায়, তাহলে যে মাথা গোঁজার ঠাঁইটুকু চলে যাবে আমাদের। ওগো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। দেখো, উনি আমাদের সর্বহারা করবেন না। এইভাবে সারা রাত বৃষ্টি হলো। পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো। চারদিকে যেন ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো গাছ গোড়া থেকে উপরে উঠে আছে। আয়শা, ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি মাঠের দিকে যাচ্ছি। তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো। ওগো, সাবধানে যেও। চারদিকে পানি জমে গেছে, দেখে শুনে যেও কেমন। হ্যাঁ, তা তো যাবো। হায় হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হলো! সারা জমির ধানগুলো তো পানির নিচে। এ কি সর্বনাশ হলো! কেঁদো না গো রামুদা, কেঁদো না। দেখো, সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে। কেঁদো না তুমি। দিনু, এই ধানই ছিল আমার শেষ ভরসা। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব, কিন্তু কি অবস্থা দেখ ভাই! আমার সব সম্বল সবকিছুই শেষ হয়ে গেছে আমার। রামুদা, সবাই ফসল করে, তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো, সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে। হ্যাঁ রে দিনু, তাই তো দেখছি, কিন্তু কি করব বল? আমি তো নিজেকে সামলাতে পারছি না। শোনো রামুদা, যা হবার হয়ে গেছে। এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ রে দিনু, সারা বছরের ভাত ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে। হ্যাঁ রামুদা, চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি। মা, ও মা, এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না? কি করে খাবি বল? একটাই তো গাছ ছিল, সেটাও তো ঝড়ে ভেঙে পড়েছে। এই সর্বনাশা কালবৈশাখী ঝড় তো আমাদের থেকে সব কিছু কেড়ে নিল মা। অমন করে বলিস না মা। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে।
চল তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করি। কাল থেকে তো সবাই না খাওয়া, কটা ভাত রান্না করতে যেতে হবে। হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো। কি গো, ধানের কি অবস্থা? আছে পানির নিচে, আর কি অবস্থা হবে? ওগো, সব ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না গো, পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে, আর পানি যদি না নামে তাহলে সব ধান পচে যাবে, কিছুই আনতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো, ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো, ধান গাছগুলো দৃশ্যমান হলো, যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত। আয়েশা, চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি, যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে, তাই না? হ্যাঁ চলো গো। ওগো দেখো, কত ঝড় বৃষ্টি কাদা পানির মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ গো, আমরা শুধু শুধুই হায় হায় করি, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো। হ্যাঁ গো, আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। বাবা, ফসলের এত ক্ষতি হলো, তারপরেও তুমি আবার ফসল লাগাবে? বাবা, তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে মা, জীবনে কত উত্থান পতন আসবে, তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। ঝড় হবে, ফসলের ক্ষতি হবে, কিন্তু দুঃসময়ও পার হয়ে যাবে। জীবনেও ঝড় আসে বাবা, কষ্টও আসে, কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সবকিছুই সহজ হয়। হ্যাঁ রে পাকা বুড়ি, তুই তো সবই বুঝিস। শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বুনে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কখনো আবার খরা, এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে। তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো, আমি জানতাম না এই পেঁপের আসল রহস্য। এসো আমরা সবাই মিলে এই পেঁপেটি কেটে ওর ভেতরে দেখি অদৃশ্য হওয়া মানুষগুলো এখানে আছে কি। অনেকক্ষণ খেললাম, এখন চল বাড়ির দিকে যাই, আমার অনেক খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, একটু হাঁটতে ইচ্ছে করছে না। তোদের আর হাঁটতে হবে না রে, ওই দেখ কতগুলো পেঁপে। আরে বাহ, মনে হচ্ছে পেঁপেগুলো সব পাকা। চল তো কাছে গিয়ে দেখি। পেঁপেগুলো সব পাকা, আর দেখ কত বড় পেঁপে। এত বড় পেঁপে তো আমি কখনো দেখিনি রে। গাছটা মরে গেছে, কিন্তু পেঁপেগুলো নিচে পড়ে আছে। নে, সবাই এখানে বস, পেঁপে খেয়ে পেট ঠান্ডা করে তারপর বাড়ি যাব। এই নীলা, ওই দেখ পেঁপের চারা, মনে হয় এই জাতের এই পেঁপের চারা, আর এগুলো অত্যন্ত সুস্বাদু। এমন চারা বাড়িতে লাগালে কিন্তু দারুণ হবে। তাহলে পেঁপের চারাটি আমার বাড়ি নিয়ে যাই, যদি পেঁপে হয় তখন সবাই মিলে খাবো। তোর মা তোকে পেঁপের চারাটি লাগাতে দেবে বাড়িতে? যদি না দেয় তবে চুরি করে বাড়ির আঙিনায় কোথাও লাগিয়ে দেব, তোরা ভাবিস না। চল সবাই এবার বাড়ি ফিরে চল। মা, ও মা, রনি, এই রনি। কি রে নীলা, তুই কোথায় গিয়েছিলি? বলি তোর কাণ্ডজ্ঞান কি কিছু নেই? সেই সকালে বেরিয়েছিস। রাগ করো না মা, আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তুমি বলো কি কাজ করতে হবে, আমি তোমার সব কাজ এখনই করে দিচ্ছি। কাপড় চোপড় ধোয়া বাকি, যা কাপড় চোপড় গুলো ধুয়ে আয়। আর তোর হাতে ওইটা কি?
এই পেঁপের চারা তুই কোথায় থেকে এনেছিস? জঙ্গলের ভেতরে একটা পেঁপে গাছের নিচ থেকে পেয়েছি মা। এটা খুব ভালো খেতে পেঁপে, আমি পেঁপে খেয়েও দেখেছি। নে হয়েছে, মুখে দেখি অনেক বুলি ফুটেছে। যা, সামনে ওই পেঁপে গাছটি লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নে। একদিনে গাছটি এত বড় হলো কি করে? আয়শা, ও আয়শা, আমি গেলাম গো। রনি আর নীলাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও। কি রে মা, এখানে দাঁড়িয়ে আনমনে এত কি ভাবছিস? দেখো না বাবা, পেঁপে গাছটি কত বড় হয়ে গেছে। আমি কালকেই তো পেঁপে গাছটি লাগালাম। কিছু কিছু জিনিস খুব বাড়ন্ত হয় রে মা, তুই এ নিয়ে এত চিন্তা করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি কাজে চললে বুঝি? হ্যাঁ রে মা, একটু বেলা হলে আমার খাবারটা নিয়ে আসিস। আমি মাঠে গেলাম, আজ বাড়িতে সন্ধ্যার আগে ফিরতে পারবো না রে। জমিদারের অনেকগুলো খেতে কাজ করতে হবে। ওই দেখ, নীলা আসছে। চল আমরা তাড়াতাড়ি খেলা শুরু করি। তুই আজ এত দেরি করে আসলি কেন? বাড়ির সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। অনেক বেলা হয়েছে, আর খেলতে হবে না। বিকালে আবার আসিস সবাই। খেলতে খেলতে বুঝতেই পারলাম না কখন সময় চলে গেল। আর হ্যাঁ, একটা কথা, তোরা জানিস আমার পেঁপে গাছটি না অনেক বড় হয়ে গেছে। সে কি কথা? কালকেই না গাছটি লাগালি, এর ভেতরে বড় হলো কিভাবে? জানি না রে, দেখলে মনে হচ্ছে 2-1 দিনের ভেতরেই পেঁপে ধরবে। আচ্ছা ঠিক আছে, আগে পেঁপে ধরুক, তারপর না হয় আমরা খেয়ে আসবো, ঠিক আছে? আয়শা, ও আয়শা। তোমার মন খারাপ কেন বাবা? মরণ ছাড়া যে আর কোনো পথ খোলা নেই রে মা। জমিদার কাল থেকে কাজে যেতে নিষেধ করেছে। কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। কেন? হঠাৎ করে ওই জমিদারের আবার কি হলো? পানির পিপাসা লেগেছিল, ওই পানি খেতে একটু বাইরে গিয়েছিলাম। এমন সময় জমিদার এসে দেখে আমি খেতে নেই, তাই মনে করেছে আমি কাজে ফাঁকি দিচ্ছি, তাই কাজ থেকে মানা করেছে। আজকে টাকাটাও দিল না। চিন্তা করো না বাবা, দেখবে তোমার কাজের একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ রে মা, কাল থেকে আবার অন্য কাজের সন্ধানে যেতে হবে। মা গো মা, এত বড় পেঁপে, তাও আবার একদিনে! নীলা, এই নীলা, ওগো শুনছো গো? আরে তোমরা কোথায় গেলে সবাই? কি গো, কি হলো? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ওগো দেখো, সামনে তাকিয়ে দেখো। এত বড় পেঁপে! মা গো মা, কালকে এই গাছটি ছোট দেখেছিলাম, আজ হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে? ঠিক সেই রকম পেঁপে যেমনটি খেয়েছিলাম ওই জঙ্গলে। বাবা, তোমার কাজ নিয়ে আজকে আর চিন্তা করতে হবে না। আজ বরং এই পেঁপেগুলোই তুমি হাটে বিক্রি করে আসো। ঠিক বলেছিস মা, এত বড় পেঁপে দেখলে যে কেউই পেঁপে কিনবে। একটা থাক বাড়িতে খাওয়ার জন্য। রনি ওর নানা বাড়ি থেকে আসলে পরে কাটবে নে, আর বাকিগুলো বিক্রি করে আসি। ওই গো, এদিকে আসো। চলে এসেছো? বাহ, এত বড় মাছ!
এক একটা পেঁপে 3 ডাবল দামে বিক্রি করে বেশ কিছু টাকা হলো, তাই একটা মাছ নিয়ে এলাম গো। ভালো করেছো, কয়দিন ধরে খুব বড় মাছ খেতে ইচ্ছে করছিল। এই নীলা, মাছটি কেটে ধুয়ে নে তো, আমি হাঁস মুরগিগুলো তুলে আনছি। আচ্ছা, যাচ্ছি মা। কাজ করতে করতে তো আমার পেঁপের কথা মনেই নেই। আজ ওদের সবাইকে ডেকে আনবো, সবাই মিলে একসাথে পেঁপেটিকে কেটে খাবো। আরে, এ কি? পেঁপে তো আরো বড় হয়েছে। এই পেঁপে এত বড় হলো কিভাবে? বাবা মাকে তো কথাটি জানাতে হবে। কিরে, তোরা এমন হাঁপাচ্ছিস কেন? হঠাৎ আমাদের বাড়িতে কি করতে এলি? নীলা, সে অনেক কথা। গ্রামের মানুষ তো তোদের বাড়িতেই আসছে রে। কাল তোর বাবা কি পেঁপে হাটে বিক্রি করেছে। যারা যারা নাকি ওই পেঁপে খেয়েছে তারা সবাই নিখোঁজ। এগুলো তোরা কি বলছিস? তাহলে কি সবাই এক একটা পেঁপের ভেতর বন্দি হয়ে আছে নাকি? বাবা, হতে পারে। এটা কি তাহলে রাক্ষসী পেঁপে? এই করিম, তুই কি পেঁপে বিক্রি করেছিস? আমার ছেলে আর ছেলের বউকে সাথে সাথে অদৃশ্য হয়ে গেছে, আমার চোখের সামনেই অদৃশ্য হয়েছে। ভাই, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি জানতাম না এই পেঁপের আসল রহস্য। এসো, আমরা সবাই মিলে এই পেঁপেটি কেটে ওর ভেতরে দেখি অদৃশ্য হওয়া মানুষগুলো এখানে আছে কি। বাবা মা, এ কি হলো? আমি না জেনে শুনে একটি রাক্ষসী পেঁপে গাছ বাড়িতে নিয়ে এলাম। কাঁদিস না নীলা, কাঁদিস না। এবার কি হবে? ওদের সবাইকে কি করে বাঁচাবো? শুধু আমাদের 4 জনকে বাদে সবাইকে তার কাছে টেনে নিয়েছে, কিন্তু কেন? তোরা 4 জন আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিস, তোদের গ্রামে আশ্রয় দিয়েছিস, তাই তোদের 4 জনকে ছেড়ে দিলাম। কিন্তু কেন? কেন তুমি এমন করছো? প্রতিশোধ, প্রতিশোধ। তোদের গ্রামের একটা প্রতারক লোভী লোক, ওরা ওরা আমার মাকে মেরে ফেলেছে, তাই প্রতিশোধ নিচ্ছি। তুমি একজনের অন্যায়ের জন্য আরেকজনের ওপর প্রতিশোধ নিচ্ছ? কি হয়েছে তোমার মায়ের সাথে? আমার মা খুব দয়ালু ছিল, যে ওই জঙ্গলে যেত, আমার মা তাকে মিষ্টি মিষ্টি পেঁপে খেতে দিত। কেউ অভাবে পড়লে তাকে সাহায্য করত। একদিন এক কাঠুরে আমার মায়ের গাছের পাশেই বসে। আজ এই জঙ্গল থেকে আমি বাড়ি ফিরবো না। এখানে এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। অভাবের জাতাতলে যে আমি পিষে যাচ্ছি। মৃত্যু ছাড়া আমার কোনো পথ খোলা নেই। না কাঠুরে, আত্মহত্যা মহাপাপ। তুমি মরার কথা মুখেও বলো না। কথা বলা পেঁপে গাছ, কিন্তু কিন্তু কি করব আমি? আমার যে আর কোনো পথ খোলা নেই। আমার গাছের একটা ডাল নাও, দেখবে এটা সোনার হয়ে যাবে। আশা করি এতে তোমার সমস্ত অভাব ঘুচবে। ধন্যবাদ তোমাকে পেঁপে গাছ, অনেক ধন্যবাদ। পারলাম না, নিজেকে রক্ষা করতে পারলাম না। মানুষ জাতি যে এত লোভী হতে পারে, আগে জানলে কখনোই উপকার করতাম না। এবার এবার যে আমার মৃত্যু অনিবার্য। আসলে পেঁপে গাছের সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছিল, কিন্তু অন্যায়ের শাস্তি তো আর সাধারণ মানুষ পেতে পারে না, বলো? না, আমি কাউকে ছাড়বো না। এই গ্রাম আমি শ্মশান করে দেব, সবাইকে মেরে ফেলবো। শান্ত হ বাচ্চা, শান্ত হ, সবাইকে ছেড়ে দে। কিন্তু মা,
এই মানুষ জাতি যে তোমাকে বাঁচতে দেয়নি, তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে মা। সবাইকে ছেড়ে দে, সব মানুষই তো আর সমান হয় না রে মা। এই ছোট্ট বাচ্চাটা তোকে জঙ্গল থেকে কুড়িয়ে এনে কত যত্ন করে তুলেছে। এরা চাইলে তোকে মেরেও ফেলতে পারতো, তাহলে সবাই কি সমান হলো? কিন্তু মা, আর কোনো কিন্তু নয় রে মা। ক্ষমতার মতো মহৎ গুণ সবার হয় না। ক্ষমা করা খুব মহৎ একটা কাজ। তুই এদের শাস্তি দিলে আমি খুব কষ্ট পাবো। তোমার কথাই যে আমার কথা মা, আমি এদের সবাইকে মুক্ত করে দিচ্ছি। ছোট বাচ্চারা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজ প্রাণে বেঁচে গেলাম। আসলে আমরা মানুষ জাতিরা খুব লোভী। যে উপকার করে তাকে আমরা নিঃশেষ করে ফেলি। এখানে পেঁপে গাছটির কোনো দোষই ছিল না, আমরা মানুষেরাই খারাপ ছিলাম। ঠিক বলেছিস করিম। অতিরিক্ত সহায়তা অনেককে অকৃতজ্ঞ করে তোলে। উপকারের ঋণ আমরা মানুষ জাতি ক্ষতি করে শোধ করি, বুঝলি? নীলা, দেখ আমি কত বড় মাছ ধরেছি রে। ভাই রে, তুই সত্যিই অনেক ভালো মাছ ধরতে পারিস। এই, তোরা দুজন সারাদিন কি শুধু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবি, নাকি কিছু কাজ টাজও করবি? ঘরের কাজ না করে সারাটা দিন শুধু মাছ ধরা। মামি, আমরা তো সব কাজ করে নিয়েছি। বেশি কথা বলবি না। নীলা, তুই এখনই বাড়ি গিয়ে ভাত রান্না কর, আর তুই গরু নিয়ে আয় মাঠ থেকে। এমনি সময় দুটোকে পাওয়াই যায় না, আর খাওয়ার সময় ঠিকই এসে পড়ে। এই বলে রেনু সেখান থেকে চলে আসে। নীলয় মাঠে চলে যায় গরু আনতে। নীলা বাড়ি এসে মাছ কেটে রান্না করে। খাবার সময়, মামি খুব ক্ষুধা পেয়েছে, কটা ভাত দাও না। সারাটা দিন শুধু খাই খাই। এতদিন হলো তোর বাবা মা মারা গেছে, আমাদের ঘাড়ে আর কতদিন চড়ে থাকবি? তোদের দুটোর জন্য আমার মেয়েটাকেও কিচ্ছু খাওয়াতে পারি না। আমার বাড়ি থেকে বের হবি তোরা? মামি, আমরা কোথায় যাব? আমাদের তো আর কেউ নেই। আমি সেটা কেমন করে বলবো? হ্যাঁ, আমি তোদের চলে যেতে বলছি, তোরা এক্ষুনি বের হয়ে যাবি। রেনু, ছোট মানুষ, এমন করে কেন কথা বলছো? ছেড়ে দাও না, ওরা তো আমারই রক্ত, যাবে কোথায়? তাহলে এই দুটোকে নিয়েই থাকো তুমি। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। না মামি, তোমাকে কোথাও যেতে হবে না। আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। চল নীলা। নিলয় নীলাকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে। নিলয়ের মামা বাধা দিতে গিয়েও রেনুর জন্য পারে না। নিলয় আর নীলা হাঁটতে হাঁটতে একটা পেয়ারা গাছের নিচে এসে দাঁড়ায়। ভাই, ও ভাই, আমার খুব খিদে পেয়েছে। সারাদিন না খেয়ে তো আর হাঁটতে পারছি না। নীলা, এই পেয়ারা গাছে তো মাত্র একটা মাত্র পেয়ারা, তাও আবার সেটা পাখিতে খাচ্ছে। তোকে কি খেতে দেব বল? না ভাই, তুই আর আমি দুজনেই খাবো। তুইও তো সেই সকাল থেকেই খাসনি। আরে বোন, দেখ একটা ভালো পেয়ারা পড়েছে রে। এটা মনে হয় পাতার ভেতরে ছিল। এটা তুই খা, ক্ষুধা কমে যাবে। আজ বাবা মা থাকলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না। যাই হোক, ওই দেখ ভাই নদী, চল নদী থেকে একটু পানি খেয়ে আসি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঠিক আছে, চল বোন। এবার এবার আমরা কোথায় যাব ভাই? সন্ধে তো হতে চললো। নীলা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে। ওই দেখ বাঁশের ঝোপ, আমরা ওখান থেকে বাঁশ কেটে এই নদীর মাঝে একটা ছোট্ট বাঁশের ঘর বানাই। অন্তত মাথার ওপর চাল তো থাকবে, তাই না? ঠিক বলেছিস ভাই, আমরা নদীর মাঝেই ঘর তৈরি করি। তাহলে সেখান থেকে আমাদের কেউ তাড়াতে পারবে না। কিন্তু তুই কি পারবি নদীর মাঝে বাঁশের বাড়ি বানাতে? কেন পারবো না বোন? আমাকে যে পারতেই হবে।
কিন্তু বাঁশ কাটবো কি দিয়ে? ওই তো একটা লোহা। আমি এটাকে ধার দিয়ে দা বানাই। ভাই, তুই ঘর বানা, আমি তোকে সাহায্য করছি। ভাই, এটা আমাদের বাড়ি। কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে ঘর থেকে যেন নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। আচ্ছা ভাই, একটা কথা বলবো? কি কথা বল? আমরা তো ছোট্ট ঘর বানাতে পেরেছি, কিন্তু নদীর স্রোতে ভেঙে যাবে না তো ঘরটা? না রে বোন, অনেক যত্ন করে বানিয়েছি। তাছাড়া এখানে তো অল্প পানি। আমরা তো নদীর একদম মাঝখানে যাইনি। এখানে তেমন স্রোতও আসবে না। যাই হোক, অন্তত আমাদের মাথার ওপর ছাদ তো আছে এখন। ভাই, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, খুব ক্ষুধাও পেয়েছে। বোন, এত রাতে আমি খাবার কোথায় পাবো? একটা দিন কষ্ট কর, সকাল হলেই আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা, এখন আমাদের ঘুমিয়ে পড়তে হবে। পরদিন পাখির ডাকে ঘুম ভাঙে তাদের। ভাই, তোর সাথে আমিও যাব। দুজনে মিলে কাজ করলে কষ্ট কম হবে। ঠিক আছে, চল তাহলে। ভাই, এভাবে না খেয়ে থাকলে তো আমরা মারা যাব। ক্ষুধার যন্ত্রণা যে আর সইতে পারছি না ভাই। বোন, চল আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা। ঠিক আছে ভাই। ভাই, আমরা তো মাত্র 2টা লেবু পেলাম, এটা দিয়ে কি পেট ভরবে? চিন্তা করিস না বোন, দেখবি আল্লাহ তাআলা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। চল, আমরা আমাদের বাসের বাড়িতে গিয়ে একটু লেবু খাবো। নিজের বাড়ি, খাবার মজাই আলাদা রে। কেউ বলবে না এটা আমার বাড়ি, এই বাড়ি থেকে বের হয়ে যা, বুঝলি? তুই ঠিক বলেছিস ভাই। নীলা আর নিলয় তাদের নদীর মাঝে বানানো বাঁশের বাড়িতে চলে আসে। এরপর তারা দুজন যখন দুটো লেবু খেতে যায়, ঠিক তখনই সেখানে এক বুড়ি চলে আসে। আরে, নদীর মাঝে বাঁশ দিয়ে বাড়ি বানিয়েছো? আচ্ছা ছেলে, তোমাদের ভয় করছে না? ভয় করে কি হবে? আসলে বুড়িমা, আমাদের এই পৃথিবীতে কেউ নেই। মামা মামির কাছে ছিলাম, কিন্তু মামি আমাদের বাসা থেকে বের করে দিয়েছে। এসব কথা পরে শুনবো বাবা। আমার যে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? বুড়িমা, আমাদের কাছে তো দেবার মতো এই লেবু দুটো ছাড়া আর কিছুই নেই। তুমি বরং এই লেবু দুটোই খাও। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের দেখে মনে হচ্ছে 2-3 দিন ধরে না খেয়ে আছো, তবুও এই লেবু দুটো আমাকে দিলে। আমরা খুব সহ্য করতে পারবো, কিন্তু তুমি তো বুড়ো মানুষ, তুমি কি ক্ষুধা সহ্য করতে পারবে? খাবারটা বেশি প্রয়োজন তোমার। তোমাদের মন কেমন খাবার চেয়ে সেটা পরীক্ষা করলাম। জঙ্গল থেকে ফেরার সময় তোমরা কি বলেছিলে আমি তো সবই শুনেছি। তোমাদের অসহায় অবস্থায় দেখে তোমাদের সাহায্য করতে এলাম, কিন্তু আমি তাদেরই সাহায্য করি যাদের মনে মায়া আছে, আর তোমাদের মনে মায়া আছে। তুমি আমাদের সাহায্য করবে, কিন্তু কিভাবে বুড়িমা? এত রুটি, এত খাবার! ভাই, আমরা বেঁচে গেলাম। আজ থেকে আর না খেয়ে থাকতে হবে না। কিন্তু এইটুকুই যথেষ্ট সাহায্য নয়, তোমাদের জন্য আরো কিছু করতে হবে। বুড়ি তার লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু দোয়া পাঠ করতে থাকে। মুহূর্তেই তাদের বাড়ির চারপাশে সবুজের সমারোহ হয়ে যায়। নানান রকম ফলের গাছ গজিয়ে যায়। এ কি করলে বুড়িমা? এটা কেমন করে সম্ভব? এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না। এই ফল আর সবজি তোমাদের সব অভাব দূর করে দেবে। শোনো, তোমাদের এই বাঁশের বাড়ি
সারা জীবন এমন থাকবে, এটা কখনোই ভাঙবে না। ধন্যবাদ বুড়িমা, তুমি না থাকলে হয়তো আমরা বেশি দিন বাঁচতে পারতাম না। এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই। আমাদের মাথার ওপর চাল আর কখনো হারাবে না। আমাদের বাঁশের বাড়িও কখনো নষ্ট হবে না। খুব আনন্দ হচ্ছে আমার। বুড়িমা, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই। আমার ধন্যবাদ লাগবে না রে, তোরা ভালো থাকলেই আমি খুশি। আসি তবে। রেনু, আমার খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটারও মুখটা শুকিয়ে গিয়েছে। ওই দেখো, নদীর মাঝে কি সুন্দর একটা বাঁশের বাড়ি। এত সুন্দর বাঁশের বাড়ি আমরা আগে কখনোই দেখিনি তো। মা, বাবা, চলো না ওই বাঁশের বাড়ি গিয়ে দেখি আমাদের কিছু খেতে দেয় নাকি। ঠিক আছে রে মা, চল যাই। বাড়িতে কেউ আছেন? বলি, বাঁশের বাড়িতে কি কেউ আছেন? আরে মামা, মামি, তোমরা, তোমাদের এমন অবস্থা হলো কি করে? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা সারাদিন না খেয়ে আছো। এসব তোদের সাথে অন্যায়ের শাস্তি। তোদের যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজ আমাদেরকেও সেইভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হয়েছিল? মোড়লের কাছে বাড়ির দলিল রেখে টাকা নিয়েছিলাম। শোধ দিতে না পারায় তারা বাড়িটা কেড়ে নিয়েছে আমার। বিধাতা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাবা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দে। কেঁদো না মামি, তোমরা যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমরা তোমাদের মাফ করে দিয়েছি। আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের এই বাঁশের বাড়িতেই থাকবে। তোদের এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। তোদের সাথে কত অন্যায় করেছি, কিন্তু তোরা সব ভুলে তোদের বাড়িতে আমাদের থাকতে দিলি। এসব বাদ দাও তো, আমরা সবাই আবার একসাথে থাকবো, এটা ভেবেই তো ভালো লাগছে। এখন ঘরের ভেতরে এসে খেয়ে নাও তো দেখি। চল বাবা। মা, ও মা, আমাকে একটু একটু পানি দাও না মা। গলাটা গলাটা শুকিয়ে গেছে মা। ও মা, কোথায় গেলে মা? নীলা খুব অসুস্থ। সে একটা কঠিন রোগে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি। নীলার বাবা একজন জেলে। টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না, ভালো মন্দ খাবারও দিতে পারে না। দিন যতই যাচ্ছিল, নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। জলদি জলদি কাপড়গুলো কেচে নি, নীলা বাড়িতে একা আছে, ওর বাবার তো কোনো খবরই নেই। আরে, তুমি পুকুরে কাপড় কাচ্ছো? নীলাকে কার কাছে রেখে এসেছো? কার কাছে আবার, একাই রেখে এসেছি। তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না? আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে। আরে, আমি তো মাত্রই এলাম। মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে? এক্ষুনি হয়ে যাবে। জানো না মেয়েটা আমার কত অসুস্থ? একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে। এইসব আজে বাজে কথা বলছো, ওর কিছু হবে না। আজে বাজে না গো বউ, আজে বাজে না। দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তা না বকে তুমি বাড়ি গেলেই তো পারো, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসো, পেটে খিদে, চারটা খেতে দাও ফিরে। মা, মা, তুমি কোথায় গেলে? একটু পানি দাও না মা। আর আর যে পারছি না। নীলা মামা, কি হয়েছে তোর? কি চাচ্ছিস মা? বাবা, একটু পানি দাও আমাকে। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি।
এই নে মা, পানিটা খেয়ে নে। এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে। বাবা, একটু আগে খুব খারাপ লাগছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। মা, কটা ভাত খাবি? না বাবা, ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আমাকে একটু শুইয়ে দাও না বাবা। মারে, সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা? একটু হাঁটবি, সবার সাথে কথা বলবি, দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা। না বাবা, আমার গায়ে একটুও বল নেই, আমি আর বসতে পারছি না, হাঁটতে তো পারবোই না, আমি আমি একটু ঘুমাবো। আচ্ছা মা, তুই ঘুমা। ওই দেখো, নীলা দিব্যি ঘুমাচ্ছে, আর তুমি কিনা আমাকে কত কিছু বললে। ঘুমাচ্ছে তাই না? এসে দেখি মেয়েটা আমার পানির জন্য ছটফট করছে, নিজে নিয়ে খাবে। আল্লাহ তাআলা তো সেই অবস্থাও রাখেনি, কি কষ্টটাই না পাচ্ছিল। ওমা, তাই নাকি? আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে, কি মেয়ে আমার, কি অবস্থা হয়ে গেল। আর আমি কখনো ওকে একা রেখে যাব না, এই এই তোমাকে কথা দিলাম। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার মেয়েটাকে। ওগো কেঁদো না, আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, ওষুধ খাওয়াতে পারি না। মহান আল্লাহ তাআলার কি দোষ বলো? দোষ আমার কপালের গো বউ, দোষ আমার কপালে। আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে। বাদ দাও ওসব কথা, ওসব বলে আর কোনো লাভ হবে না। যাও, কটা মাছ পাও কিনা দেখো, বাড়িতে যে কিছু নেই। রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না। আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না। ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, চেষ্টা তো করে যেতে হবে নাকি? আচ্ছা বউ, বলছো তখন একবার দেখি গিয়ে কি হয়। আচ্ছা যাও তাহলে। না, সে কখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। আমার কপালের মতো আমার জালটাও খালি। এত কপাল মন্দ কেন আমার? নদীরে, আমার একটু সহায় হ। ইরে হারুন, একা একা কি বলছিস? হ্যাঁ, কি আর বলবো গো কমল ভাই, সেই কখন থেকে জালটা ফেলছি, জালে একটা মাছ উঠছে না। আমরা জেলে মানুষ, জালে মাছ না উঠলে সংসার চালাবো কি করে? অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কিনবো কি দিয়ে? হ্যাঁ রে হারুন, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে। এদিকে আমারও তেমন মাছ ওঠে না। ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস। এখন তো প্রায় সন্ধ্যা হব হব ভাব, এখন আর মাঝ নদীতে কি করে যাব? দেখি যদি পারি কাল সকালে যাব। আচ্ছা হারুন, আমি তাহলে আজ আসি রে। আচ্ছা। এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল। হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার ওপর অনেক রেগে গেল। আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে? তুমি আসলে কেমন মানুষ বলো তো? রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটুও লজ্জা করে না? কি করব বলো, সেই কখন থেকে আমি জাল ফেলছি, কিন্তু জালে একটা মাছও বাঁধেনি। তাহলে আমি করবোটা কি? তুমি কি করবে সেটা আমি কি করে বলবো? জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি? মেয়ের জন্য দরদ একবারে উতলে পড়ে, মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয়, ওষুধ আনতে হয়, সেটা কি বোঝো না তুমি? আমি তো আর অন্য কাজ করতে পারি না, তাহলে করবোটা কি আমি? কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মরো কি? আর কি করতে বলবো তোমাকে? আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না। কাল মাছ নদীতে মাছ ধরতে যাব। যদি কালো মাছ না পাই, তাহলে আমি আমি ওই নদীতেই ডুবে মরবো। কাল আমি ওই নদীতেই ডুবে মরবো। পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ নদীতে চলে গেল। মাঝ নদীতে গিয়ে হারুনের চোখ তো কপালে উঠল। নদীর মাঝে একটা বড় বেগুন গাছ, আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন, আর গাছের আশেপাশে
বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এটা কিভাবে সম্ভব? মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো? আর এই গাছে এতগুলো বেগুন ঝুলছে কি করে? এখানে তো মাছও আছে, দেখি আগে মাছগুলো ধরি। আরে বাহ, একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে। এই মাছই আমাদের হয়ে যাবে। আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যাই, যে বড় বেগুন, একটাতেই আমাদের হয়ে যাবে। এই যে বউ, এখানে মন খারাপ করে আছো কেন? এই দেখো কতগুলো মাছ এনেছি গো। ও মা, এত মাছ! হ্যাঁ গো বউ, আজ মাঝ নদীতে গিয়েছিলাম গো। এই দেখো সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি। ও মা, তাই তো। যাও গো, রান্না বসাও। আজ মাছ আর বেগুন রান্না করো, খুব মজা করে খাওয়া যাবে। টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম। তুমি হাত মুখ ধুয়ে মেয়েটার পাশে বসে গল্প করো, আমি রান্নাটা সেরে নিই। মা, ও মা, কটা ভাত দেবে মা? আজ আজ আমার খুব খিদে পেয়েছে। কি বললি? কি বললি তুই মা? আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না। দাঁড়া দাঁড়া মা, আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি। খা মা, পেট ভরে খা। আয়েশা নীলাকে খাইয়ে দিল। বেগুন দিয়ে নীলা সেদিন পেট ভরে ভাত খেলো। এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না। আর খাবো না মা, পেটটা যে ভরে গেছে মা। আচ্ছা মা, এবার একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে। ওগো, ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে, মেয়েটা কতদিন পরে ভাত খেলো। আজ আমার খুব খুশি লাগছে বউ। মেয়েটা আজ কি না নিজে থেকে খাবার চেয়ে খেলো। পরদিন সকালে ঘটলো এক আজব ঘটনা। নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো। মা, ও মা, বাবা, কোথায় তোমরা? নীলামা, তুই একা একা বাইরে বেরিয়েছিস? ওগো, আমি কি সত্যি দেখছি? ওগো, এ যে অবাক কাণ্ড! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের নীলা হাঁটছে গো, আমাদের নীলা হাঁটছে। হ্যাঁ বাবা, আমি একটু হাঁটতে পারছি, এই দেখো না। কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না, তাহলে ও ঠিক হলো কি করে? বউ, মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার। ওই বেগুনেই হয়তো কিছু আছে, যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে। ও, তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো। আরেকটা খেলেই হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বউ, আমি এক্ষুনি যাই। আমি এক্ষুনি মাঝ নদীতে গিয়ে বেগুন আনবো। এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয়। নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায়। সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো।